দেখো জেনপাস ইউজি সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু বেরিয়ে গিয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেখান থেকে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট চেক করেছিলে সেখান থেকে চেক করে নিতে পারবে, ভালোভাবে চেক করবে। যারা আগের রাউন্ডে ভেরিফিকেশন করাওনি তারা কিন্তু কাউন্সিলিং থেকে ছিটকে গিয়েছো, তারা আর কোনোভাবে রেজাল্ট দেখতে পাবে না। অর্থাৎ ভেরিফিকেশনে তোমার করানো আগের রাউন্ডে মার্কস ছিল, যারা এই কারণে কোনো কলেজ পাওনি তাদের নিজেদের দোষ, গভর্নমেন্টের কোনো প্রকার কোনো বা বোর্ডের কোনো প্রকার কোনো দোষ নেই। দ্বিতীয় জিনিস যে তোমরা যারা যারা এই রাউন্ডে কলেজ পেলে, আগের রাউন্ডে কলেজ পাওনি কিন্তু এই রাউন্ডে প্রথমবারের জন্য কলেজ পেয়েছো, তারা কাইন্ডলি একটু তোমার কমেন্টে লিখে পড়ে জানাবে যে তুমি কোন কলেজ পেয়েছো, কত র্যাঙ্কে পেয়েছো, আর তোমার ক্যাটাগরিটা পাঠাবে, তোমার জিএমআর র্যাঙ্ক, তোমার ক্যাটাগরি আর কোন কলেজ পেয়েছো এটা লিখে পড়ে দেবে আমাদেরকে। তাতে কি সুবিধা হবে, মানে যেহেতু আমাদের কাছে আপডেটটা 3-4 দিন বা 5 দিন পর পর আসছে যে কাট অফ কত গিয়েছে, যেমন আগের দিন আমি তোমাদেরকে 2 দিন আগে বললাম যে কীরকম কি কাট অফ গিয়েছে জেনপাস বা জিএনএমে, তো সেই বিষয়ে আমাদের একটু নলেজটা পেতে দেরি হচ্ছে। যদি তোমরা কমেন্টে লিখে দাও তাহলে আমরা ওখান থেকে নলেজ গেইন করে নিতে পারবো যে কতদূর পর্যন্ত কাট অফ গিয়েছে। এরপর আসি যে যারা মানে কার কার কীরকম কী করণীয় রয়েছে, যে এই রাউন্ডের পর তোমাদেরকে কাকে কী করতে হবে সেটা নিয়ে একটু আলোচনাটা করে দিই। সবচেয়ে প্রথমত, যদি তুমি আগের রাউন্ডে ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে, যে সেকেন্ড রাউন্ডে একটা নতুন কলেজ পেয়েছে হতে পারে, বা আগের কলেজটা রয়েছে এমনও হতে পারে, দুটো কন্ডিশন হতে পারে, যে তোমার কোনো একটা ইএস আপগ্রেডেশন করে পরে একটা নিউ কলেজ এসছে, বা তোমার ওল্ড কলেজটাই এসছে, তো দুটো জিনিসই ঘটতে পারে। কি করবে, দুজনকেই খুব ভালো করে মন দিয়ে শুনবে, যাই হয়ে থাকুক তোমাকে নতুন সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। পুরনো কলেজটা অ্যালট হলেও নতুন সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, আর নতুন অ্যালট হলেও পুরনো সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। তোমাকে নতুনভাবে কি 1000 টাকা পেমেন্ট করতে হবে? না, করতে হবে না। যেহেতু তুমি 1000 টাকা পেমেন্ট করে দিয়েছো, তোমাকে আর নতুনভাবে পেমেন্ট করতে হবে না। এরপর তোমাকে কি ওই কলেজে যেতে হবে? অবভিয়াসলি তোমাকে ওই কলেজে যেতে হবে, সেটা তুমি আগের রাউন্ডে এটা ভেরিফিকেশন করে এসেছিলে। এই রাউন্ডে তুমি কি জন্য যাবে? অ্যাডমিশন নিতে যাবে। এই রাউন্ডে যদি তুমি অ্যাডমিশন না নাও তাহলে তুমি কিন্তু আর কোথাও অ্যাডমিশন নিতে পারবে না। তুমি যদি কোনো একটা কলেজ পেয়েছো সরকারি কলেজ এই রাউন্ডে, তা তুমি চোখ বন্ধ করে অ্যাডমিশন নিয়ে নেবে। যাদের বেসরকারি কলেজে যেতে মন যাচ্ছে তারা হচ্ছে বেসরকারি কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। এরপর খুব ভালো করে জিনিসটা শুনো, যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, কোনো অ্যালটমেন্ট হয়নি, কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে পরে অ্যালটমেন্ট হয়েছে, তাদেরকে কি করতে হবে? তাদেরকে হচ্ছে 1000 টাকা পেমেন্ট করতে হবে। আগের রাউন্ডে অ্যালটমেন্ট হয়নি, এই রাউন্ডে অ্যালটমেন্ট হয়েছে, 1000 টাকা পেমেন্ট করে পরে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিয়ে পরে তোমাদেরকে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। এরপর তোমাকে ওই কলেজে গিয়ে পরে একসাথে ভেরিফিকেশন অ্যাডমিশন কমপ্লিট করাতে হবে, ভেরিফিকেশনও হবে অ্যাডমিশনও হবে, ঠিক আছে? তোমাদের কাছে যে ডেটটা রয়েছে শিডিউল অনুযায়ী, যে ডেটটা দেওয়া হয়েছিল সেই ডেটের মধ্যে তোমাদেরকে কলেজে ভিজিট করে পরে প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই নিয়ে মানে আমি 1000বার বলেছি, আর বলার কিছু নেই। আগের দিনের দরকার হলে ভিডিও দেখে নেবে, আগের দিনের ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে ফার্স্ট রাউন্ডের ভিডিওতে যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে। যারা এখনও পর্যন্ত মেডিকেল সার্টিফিকেট বানিয়ে উঠতে পারোনি তারা কিন্তু আগে খুব দ্রুততার মধ্যে মেডিকেল সার্টিফিকেটটা বানাও। যদি কলেজ অ্যালটমেন্ট হয়ে গেছে তারপরে একদম ডিরেক্ট কলেজে যাবে, কারণ এখন আর কোনো প্রকার কোনো ছাড় দেবে না, ডিরেক্ট তোমার অ্যাডমিশন হবে, এবারে ভেরিফিকেশন হবে না, ঠিক আছে? দ্বিতীয় জিনিস আমি তোমাদেরকে বলি, মপ আপ রাউন্ড নিয়ে অনেকে সন্দেহ। আচ্ছা, যারা এই রাউন্ডে কলেজ পেলে না তারা কি করবে সেটাই বিশেষ করে কোশ্চেনটা আর কি। সবচেয়ে প্রথম কথা, এই রাউন্ডে কতগুলো কি সিট বেঁচে রইলো, মানে কতগুলো কি সিট বেঁচে রইলো সেটা আমরা কোথার থেকে জানতে পারবো? এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জবের লাস্ট ডেট আছে ভেরিফিকেশনের, লাস্ট ডেটের 2 দিন পরে বা 1 দিন পরে আমরা জানতে পারবো যে ওই রাউন্ডে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কতগুলো কি সিট বেঁচে আছে। সিট বেঁচে থাকাটা জেনপাস ইউজির ক্ষেত্রে একটু অস্বাভাবিক ব্যাপার, কিন্তু এএনএম জিএনএমে প্রচুর সিট বেঁচে থাকবে। জেনপাস ইউজিতে আমরা দেখতে পাবো যে তোমার এই সাইডে দেখবে সিট ম্যাট্রিক্স ফর জেনপাস ইউজি 2025 কাউন্সিলিং বলে একটা অপশন আছে না, এখানে গিয়ে পরে দেখবে রাউন্ড 1 বলে এখন আসছে, সেটা রাউন্ড 2 বলে চলে আসবে। ওটার অর্থ কি, তখন আমরা দেখতে পাবো যে রাউন্ড 2তে কতগুলো কি রাউন্ড 2 এর পরে সিট বেঁচে রয়েছে এখানে সেটা দেবে, বা মপ আপ রাউন্ড বলে পরে লেখা দিতে পারে আর কি। এবছর যদিও মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা নেই একদম, কারণ প্রথমেই ডিক্লেয়ার করে দিত, তাড়াতাড়ির মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করছে। কিন্তু একটা জিনিস এবছর হতে পারে যেটা আমি অনেকবার ধরে বলছি, সেটা হচ্ছে স্পট রাউন্ড কাউন্সিলিং, ঠিক আছে? তো স্পট রাউন্ড কাউন্সিলিং বা যেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, এইটা যেটা আমরা করছি এটাকে বলা হয় সেন্ট্রালাইজ কাউন্সিলিং, আর এটা হয় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। তবে বিএসসি নার্সিংদের ক্ষেত্রে স্পট রাউন্ড কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এএনএম জিএনএম এর ক্ষেত্রে প্রবল রয়েছে সম্ভাবনা, যে কনফার্ম একদম এএনএম জিএনএমদের স্পট রাউন্ড কাউন্সিলিং হতে বাধ্য। এরপর তোমার এই স্পট রাউন্ড কাউন্সিলিং বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, গভর্নমেন্টে কোনো সিট সেইভাবে খালি থাকবে না সেকেন্ড রাউন্ডের পর, খুব মিনিমাল সিট খালি থাকবে। কি জন্য থাকবে? কারণ হচ্ছে ভেরিফিকেশনে অনেকজনের ক্যান্সেল হবে, সেইটুকুর জন্য যতটুকু টাইম তোমার গ্যাপ হওয়ার কথা সিটগুলো সেটাই হবে আর কি। সব মিলিয়ে হয়তো সব কলেজ মিলিয়ে বড় জোর 20টা বা 30টা থাকতে পারে। এরপর ওই 20টা 30টা সিটের জন্য যদি গভর্নমেন্ট ভাবে আমি একটা স্পট রাউন্ড কন্ডাক্ট করবো বা আরেকটা মপ আপ রাউন্ডের মতন কিছু নেবো, সেটা ডব্লিউবিজিএ বোর্ডের সাথে কোলাবোরেট করে নাও হতে পারে,
সেটা অন্য কোনো একটা এজেন্টকে দিয়ে দিল বা কোনো একটা সার্ভিস ইয়েকে দিয়ে দিল এজেন্সিকে, তারা কন্ডাক্ট করতে পারে। এটা হয়েছিল আগে, একটা কনসালটেন্সিকে দেওয়া হয়েছিল, সেই কনসালটেন্সি কিন্তু তোমাদের কাউন্সিলিং নিয়েছিল 2021 সালে। তো এরকম জিনিসটা ঘটতে পারে, সেটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে গভর্নমেন্ট কি করবে। এরপর এবছর সবচেয়ে বেশি যদি কেউ মার খেয়েছে সেটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটগুলো বা প্রাইভেট কলেজগুলো, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করতো, মপ আপ রাউন্ডে গিয়ে পরে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিত। কেন? কারণ সেকেন্ড রাউন্ডের পর মপ আপ রাউন্ডের জন্য আবার একবার ফিস পেমেন্ট করতে হতো, আবার নতুনভাবে তুমি চয়েস ফিলিং করতে পারতে। এবার সেকেন্ড রাউন্ড পর্যন্ত ছেলেমেয়েরা দেখতে যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যায় তো ভালো। এবার যখন দেখছে গভর্নমেন্ট কলেজ পাচ্ছি না, তখন মপ আপ রাউন্ডে গিয়ে পরে কিন্তু প্রাইভেট কলেজগুলোকে অনেকে দিত, তারপরে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিত। কিন্তু এবছর ছেলে মেয়েদের মধ্যে প্রাইভেট কলেজের দিকে যাওয়ার ন্যাকটা একটু কম তুলনামূলকভাবে। কেন? মপ আপ রাউন্ড নেই আর সবাই গভর্নমেন্ট কলেজের দিকে যেতে চায়। এই জন্য কি হয়েছে, প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে প্রচুর সিট খালি আছে, প্রচুর মানে প্রচুর, মাথা খারাপের মতন সিট খালি রয়ে গেছে প্রাইভেট কলেজগুলোতে, ধারণারও বাইরে এত সিট খালি রয়ে গেছে প্রাইভেট কলেজগুলোতে। তো মানে ধরে নাও 50% 60% করে সিট ভর্তি হয়েছে। তারা হচ্ছে তোমাদেরকে দেবে কল করে করে ট্রিগার করছে যে হচ্ছে ভর্তি অ্যাডমিশন নিয়ে নাও, মতো সিট বুক করে নাও, সিট বুক করে নাও। কিন্তু হিসাব মতন যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট তাদেরকে পারমিশন দিচ্ছে যে তারা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কোনো অথরিটি নেই। তারা তোমার কাছ থেকে শুধুমাত্র টাকাটা নিয়ে পরে একটা পে স্লিপ তোমাকে দিতে পারে, তার বেশি তোমাকে ধরো অ্যাডমিশনের সব কিছু রিসিপ্টও দিয়ে দিল, কিন্তু দুদিন পরে তোমাকে বলবে যে না হবে না, আমরা এত টাকা কেটে পরে কিছু একটা টাকা রিফান্ড দিয়ে দিচ্ছি, আমরা রেজিস্ট্রেশন হবে না। কারণ রেজিস্ট্রেশনটা ডিপেন্ড করে WBNC INCর উপরে। তারা যতক্ষণ না পর্যন্ত একটা প্রাইভেট ইনস্টিটিউটকে পারমিশন দিচ্ছে যে তুমি এবার থেকে সব স্টুডেন্টগুলোকে ডিরেক্ট অ্যাডমিশন করতে পারো, ততদিন পর্যন্ত কিচ্ছু করা যাবে না। তো এবছর সম্ভাবনা রয়েছে যেটা, যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো যেহেতু এরকম অবস্থা, তার জন্য একটা ইনস্ট্রাকশন বেরোতে পারে বা নোটিশ বেরোতে পারে যে এরপর থেকে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা হচ্ছে স্পট রাউন্ডের মাধ্যমে নিজস্ব কলেজগুলো নিজেদের মতন ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে। এটা কিন্তু 2022 বা 23 সালে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল। সেই নোটিফিকেশনে এরকমই একটা কিছু লেখা ছিল যে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। কিন্তু অবভিয়াসলি ডিরেক্ট অ্যাডমিশন যখন একটা কলেজ নেবে, তার যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডে যাতে এলিজিবল ফর কাউন্সিলিং ওটাতে লেখা থাকে। যদি ওখানে নো লেখা থাকে, তুমি যদি এরকম হয়ে থাকো যে এখানে নো লেখা আছে তারপরেও ভাবছো যে ডিরেক্ট অ্যাডমিশন নেবে, ভীষণ বড় ভুল করছো। তোমাকে কলেজকে তো 1 লাখ টাকা ফাইন দিতেই হবে। প্রথম কথা, INC একদম বড় করে একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে সব কিছু পারমিশন নিয়ে আর করে। দ্বিতীয় জিনিস, যে তোমাকে পর্যন্ত 1 লাখ টাকা ফাইন দিতে হতে পারে। তার মতন এই সব জিনিসগুলোতে যদি নো লেখা থাকে কোনোভাবে র্যাঙ্ক কার্ডে, ভবিষ্যৎ তুমি নষ্ট করতে যাচ্ছে, 1 বছর তোমার নষ্ট হবে ধরে রাখো। তারপর তোমাকে কলেজ থেকে বলবে যে না চলে যাও, আমরা সামালতে পারবো না। ঠিক আছে? তো সেটাকে খেয়াল রাখবে, মাথায় রাখবে যে আমাদেরকে ডিরেক্ট অ্যাডমিশন যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না। প্রথম কথা, যদি নোটিফিকেশন বেরিয়ে যায়, আমার যদি লেখা থাকে, তবে পরেই আমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে যেতে পারবো কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউটে, আদারওয়াইজ না। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এই ছিল তোমাদের ডেটা। মপ আপ রাউন্ড সম্পর্কে বলে দিলাম, কোথা থেকে কি সিট ম্যাট্রিক্স দেখতে পাবে, কত কি ফাঁকা রয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। সম্ভাবনা কি, যদি প্রচুর সিট ভ্যাকেন্ট থেকে যায় তখন কিন্তু একটা স্পট রাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিভাবে হবে? স্পট রাউন্ড বলতে তোমার এরকমও হতে পারে, মানে বিগত লাস্ট কনসালটেন্সি বাদ দিয়ে পরে আরেকটা ঘটনা যেটা হয়েছিল, 2 বছর দেখা গিয়েছিল, তো তোমাকে NRS বা RG-কর বা CMC-তে কোথাও একটা ডেকে নিল, ডেকে পরে একটা সেমিনার হলের মধ্যে হচ্ছে অফলাইনে কাউন্সিলিং হয় লাস্টের দিকের গুলো। ঠিক আছে? তো না মানে র্যাঙ্ক ডেকে যাবে, যার র্যাঙ্ক ভালো সে আগে বলবে যে আমার ওই কলেজটা চাই, আমি ওই কলেজটাতে ভর্তি হয়ে যাবো, এরকম করে হয় আর কি। সেটাও ঘটতে পারে। ঠিক আছে? এই ছিল তোমাদের পুরো ডেটা। আর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে তো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।